প্রথমে কোরিলেশন কি, কোরিলেশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা স্ক্যাটার ডায়াগ্রামের বিভিন্ন যে রূপ, অর্থাৎ বিভিন্ন শেপে স্ক্যাটার ডায়াগ্রামটা হতে পারে, তা কোনটা কি মানে সেগুলো আমরা দেখেছি। তো আজকে আমি এই পিয়ারসনের যে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট, সেটার অ্যাজাম্পশন, মেরিটস, ডিমেরিটস সেটা বলার পরে আমরা পিয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট এবং তারপরে রিগ্রেশন, এগুলো এই কটা নিয়ে আলোচনা করব। চলো, আচ্ছা, যে কোনো মডেল বা থিওরি, সেটাকে যদি বাস্তবে অ্যাপ্লিকেবল হতে হয় তাহলে কিন্তু তার কিছু অ্যাজাম্পশন থাকে। আমরা জানি মডেল বা থিওরি চেষ্টা করে কি ন্যাচারাল যে কজাল রিলেশনশিপ বা ন্যাচারাল যে ফেনোমেনা বা ন্যাচারাল যে অকারেন্স, সেগুলোর একটা ব্যাখ্যা প্রদান করে বিভিন্ন থিওরি বা মডেলের মাধ্যমে। স্ট্যাটিস্টিক্সে এই যে কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটা একটা মডেল বলতে পারি আমরা, স্ট্যাটিস্টিক্যাল মডেল, যেটা কি করে যে কোনো দুটো ভেরিয়েবল, যে ভেরিয়েবল দুটো বাস্তবে রয়েছে এবং তাদের মধ্যে যে সম্পর্ক, যে রিলেশনটা আছে, সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করে এবং টু সাম এক্সটেন্ট মেজার করার চেষ্টা করে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আমি প্রথমেই বলেছিলাম যে স্ট্যাটিস্টিক্স ক্যান স্পিক থ্রু ডেটা। এবার এখানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বিভিন্ন পরিসংখ্যানের মধ্য দিয়ে স্ট্যাটিস্টিক্স কি করে, প্রকৃতিতে থাকা বা প্রকৃতিতে ঘটা বিভিন্ন ভেরিয়েবল গুলোর মধ্যে সম্পর্কটাকে বোঝার চেষ্টা করে। কিন্তু এখানে প্রকৃতিতে বা বাস্তবে যে সম্পর্কগুলোর মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে, যে কারণ সম্পর্ক এবং তার যে কারণ গুলো থাকে, স্ট্যাটিস্টিক্সে কিন্তু সেই কারণগুলোকে এখানে ব্যাখ্যা করে না। এখানে জাস্ট সম্পর্কটা আছে না নেই, থাকলে কিরকম আছে সেটাকে ব্যাখ্যা করে। ঠিক আছে, প্রথমে এটা মাথায় রাখতে হবে যে স্ট্যাটিস্টিক্সে কোরিলেশন এর মাধ্যমে আমরা কোন রকম কজাল রিলেশনশিপ জানি না, মানে আইডেন্টিফাই করতে পারি না, অর্থাৎ কার্যকারণ সম্পর্কটা আমরা বুঝতে পারি না। আমরা শুধু তথ্যের মাধ্যমে, পরিসংখ্যানের মাধ্যমে আমরা সম্পর্কটা আছে সেটা বুঝি এবং সম্পর্কের মাত্রাটা পরিমাপ করতে পারি। তো পিয়ারসন তার এই কোরিলেশন কোএফিসিয়েন্ট যে মডেল, স্ট্যাটিস্টিক্যাল কোরিলেশন কোএফিসিয়েন্ট মডেল, সেখানে যে কোনো দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক হওয়ার ক্ষেত্রে কতগুলো পূর্ব শর্ত দিয়েছিল। সেটা কি? প্রথমেই আমি বলেছিলাম যে লিনিয়ার রিলেশনশিপের কথা বলেছিলাম, অর্থাৎ যে কোনো দুটো ভেরিয়েবলের মধ্যে যে সম্পর্ক, সেটা লিনিয়ার রিলেশনশিপ মেজার করে কোরিলেশন কোএফিসিয়েন্ট। এবার প্রশ্ন হচ্ছে যে আমি যদি একটা গ্রাফ এঁকে দেখাই যে এটা এক্স ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট, এটা ওয়াই ভেরিয়েবল ডিপেন্ডেন্ট, এবার এক্স কতটা পরিবর্তন হলে ওয়াই কতটা পরিবর্তন হচ্ছে, সেটা কিসের ভিত্তিতে? সরল রেখার উপরে ভিত্তি করে সেটা পরিমাপ করা হয়। অর্থাৎ একটা সরল রেখা, সরল রেখার বরাবর আমি যদি এগিয়ে যাই, তাহলে কতটা এক্স পরিবর্তন হলে কতটা ওয়াই পরিবর্তন হবে, সেটাই কেবল আমরা এখানে পরিমাপ করতে সক্ষম। এবার বাস্তবে অনেক রিলেশনশিপ আছে, যেটা বাস্তবে তার স্ক্যাটার ডায়াগ্রামটা এরকম আসে, বা অনেক রিলেশনশিপ আছে এইরকম আসে সম্পর্কটা। আবার অনেক বাস্তবে এক্স ওয়াই এর সম্পর্ক এরকম আসে, অর্থাৎ কখনো বাড়ছে, অর্থাৎ তারপর আবার কমছে, তারপর আবার বাড়ছে। এই যে সম্পর্কগুলো, এগুলো কিন্তু পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট দিয়ে আমরা মেজার করতে পারবো না, বা যদি মেজার করি ওই ডেটা ইউজ করে, তাহলে সেটা ভুল আসবে, সম্পর্কটাকে ট্রুলি রিপ্রেজেন্ট করতে পারবে না। বোঝা গেল? এগুলো হচ্ছে সব কার্ভি লিনিয়ার রিলেশনশিপ। পরবর্তীকালে আরো রিগ্রেশন ওই জন্য এসছে কার্ভি লিনিয়ার রিলেশনশিপ এর উপরে বেস করে, কিন্তু পিয়ারসনের যে রিলেশনশিপটা সেটা শুধুমাত্র এই লিনিয়ার রিলেশনশিপের উপরে দাঁড়িয়ে, বা সরলরৈখিক যে সম্পর্ক, অর্থাৎ ম্যাথমেটিক্সের যে সরল রেখার যে প্রিন্সিপাল, সেটার উপরে বেস করে তৈরি হয়েছে। 1 নম্বর প্রিন্সিপাল, 1 নম্বর অ্যাসাম্পশন। তাই আমি মানে যখন এই মডেলটা গবেষকরা যখন ইউজ করে, তখন তাদেরকে কিন্তু কয়েকটা জিনিস ভাবতে হয়।
তার মধ্যে 1 নম্বর হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম ড্র করে দেখে নিতে হয় যে সম্পর্কটা লিনিয়ার এর কাছাকাছি কিনা, তবেই এটা অ্যাপ্লিকেবল। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যে দুটো ভেরিয়েবল অর্থাৎ এক্স এবং ওয়াই ভেরিয়েবল এখানে ব্যবহার করা হচ্ছে, সেই দুটো ভেরিয়েবলের যে কি বলবো ডিস্ট্রিবিউশন, আমরা যেটা হিস্টোগ্রাম করে বা ফ্রিকোয়েন্সি কার্ভ করে আঁকি, সেটা নরমাল হতে হবে। অর্থাৎ আমি এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবল নিচ্ছি, তো কিন্তু আমাকে এই এক্স এবং ওয়াই ভেরিয়েবল গুলো আলাদা আলাদা ভাবে তাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখে নিতে হবে যে তারা নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা। তার মধ্যে কোনো একটা ভেরিয়েবল যদি নরমালি না থেকে স্কিউড ডিস্ট্রিবিউশন হয়, সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ ট্রুলি অর্থাৎ অ্যাকচুয়াল যে যতটা রিলেশনশিপ ততটা কিন্তু এখানে প্রতিফলিত হবে না। 2 নম্বর নেক্সট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে এই দুটো ভেরিয়েবল are affected by large number of independent cases so as to form a normal distribution। আচ্ছা ঠিক আছে, এটা গেল। আরেকটা কথা হচ্ছে যে ভেরিয়েবলের নাম্বার অফ অবজারভেশন যদি কম হয়, তাহলে কিন্তু এই নর্মাল ডিস্ট্রিবিউশন আসার চান্স কমে যায়, সেক্ষেত্রে রিলেশনশিপটা ত্রুটিপূর্ণ হয়ে যায়। ওকে, নেক্সট কি? কখনো কখনো আমরা যে দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করছি, সেই দুটো ভেরিয়েবলের সঙ্গে বাস্তবে সম্পর্ক নাও থাকতে পারে। হয়তো দেখা গেল কোনো একটা থার্ড ভেরিয়েবল ওই দুটোকে নিয়ন্ত্রণ করছে, যার ফলে আমরা যখন ওই দুটো ভেরিয়েবল অর্থাৎ থার্ড ভেরিয়েবলটাকে কনসিডার না করে এই দুটো ভেরিয়েবলকে দেখাচ্ছি, আমরা একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। বাস্তবে হয়তো তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, সেটাও এখানে চলে আসতে পারে। কারণ প্রথমে আমি বললাম যে কোনো কজাল রিলেশনশিপ আমরা এখান থেকে বুঝতে পারি না, শুধুমাত্র সংখ্যার মধ্যে সম্পর্কটা আমরা এখান থেকে মেজার করি। এবার সেই দুটো ভেরিয়েবল তাদের যে ভ্যালুগুলো পেয়েছি, সেই ভ্যালুগুলো অন্য একটা ভেরিয়েবল দ্বারা যদি প্রভাবিত থাকে, তাহলে এদের মধ্যে একটা ভুল ভাবে হলেও সম্পর্কটা চলে আসবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমেরিকাতে একবার একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেল যে কোল্ড ড্রিঙ্কস আর সুইসাইড এই দুটো সম্পর্কিত, কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সঙ্গে সুইসাইডের কি সম্পর্ক হতে পারে? দেখা গেল যে তাপমাত্রা থার্ড ফ্যাক্টর, যেটা কোল্ড ড্রিঙ্কস খাওয়াকেও প্রভাবিত করছে পজিটিভলি। তাপমাত্রা বাড়লে মানুষ কোল্ড ড্রিঙ্কস বেশি খাচ্ছে, আবার তাপমাত্রা বাড়লে আমাদের যে আনইজিনেস সেটা বাড়ে, এবং তার সঙ্গে সুইসাইড করার একটা প্রবণতা থাকে। অর্থাৎ কি বলবো, মানুষ বেশি অধৈর্য হয়ে যায় অতিরিক্ত গরমে। সেটা আমেরিকাতে এই স্টাডিটা একবার হয়েছিল এবং সেটা দেখা গেছে। তাহলে অ্যাসাম্পশনটা বোঝা গেল। নেক্সট হচ্ছে যে মেরিটস এন্ড লিমিটেশনস, অর্থাৎ এই আগের দিন যে মডেলটা আমরা করলাম পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট, সেটার সুবিধা বা অসুবিধাগুলো কি কি, বা ভালো দিক খারাপ দিক কি কি। 1 নম্বর, এটা হচ্ছে এমন একটা ম্যাথমেটিক্যাল মডেল যেটা ডিগ্রি অফ রিলেশনশিপ এন্ড ডিরেকশন অফ রিলেশনশিপ এই দুটো মেজার করতে পারে। অর্থাৎ পজিটিভ না নেগেটিভ সেটা যেমন মেজার করে, প্লাস ডিগ্রি বা মাত্রাটাও মেজার করতে পারে। সেজন্য এটা খুব জনপ্রিয় একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল, যেটা আমরা কোরিলেশনে ব্যবহার করি। শুধু তাই না, আমরা এই লিনিয়ার রিলেশনশিপ, কার্ল পিয়ারসনের যে লিনিয়ার ডিপেন্ডেন্স, সেটা পরবর্তীতে আরো যে মাল্টি ভেরিয়েবল অ্যানালিসিস গুলো এসেছে, অর্থাৎ দুইয়ের বেশি ভেরিয়েবল নিয়ে যখন কোরিলেশন করা হয়, সেখানেও এই প্রিন্সিপালটাকে অর্থাৎ এই লিনিয়ার ডিপেন্ডেন্স এই প্রিন্সিপালটা ফলো করা হয়। এটার আরেকটা সুবিধা হচ্ছে যে অনেকগুলো ভ্যালু, দুটো ভেরিয়েবলের অনেকগুলো ভ্যালু, সেই দুটোকে সামারাইজ করছে একটা ভ্যালু দিয়ে, যে ভ্যালুটা আমার সম্পর্কের মাত্রাটা এবং সম্পর্কের দিক সেটা বলে দিচ্ছে। যার জন্য এটা খুব জনপ্রিয় একটা মেথড বা মডেল, যেটা যে কোনো রিলেশনশিপ স্টাডি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু ওই যে বললাম, যে কোনো মডেল বা যে কোনো থিওরির কিছু দুর্বল দিক থাকে, কিছু ত্রুটি থাকে, এরও সেটা রয়েছে। কি? 1 নম্বর, the correlation coefficient always assumes linear relationship regardless of the fact whether that assumption is correct or not. প্রথমে অ্যাসাম্পশনে বললাম যে এটা লিনিয়ার ডিপেন্ডেন্স মেজার করে। এবার আমি যে ছবিগুলো আঁকলাম যে একটু আগে, যে সম্পর্ক যদি লিনিয়ার না হয়, বাস্তবে সম্পর্ক যদি লিনিয়ার না হয়, কার্ভি লিনিয়ার হয়, সেটা কিন্তু এই মেথড দিয়ে ভালোভাবে আসবে না। আর কি? Great care must be exercised in interpreting the value of this coefficient as very when the coefficient is misinterpreted. অর্থাৎ এর যে ভ্যালুটা আসছে সেটাকে
বিশ্লেষণ করতে গেলে বা সেটার ইন্টারপ্রিটেশনটা খুব সাবধানে করতে হয়, কারণ অনেক ক্ষেত্রে আমরা এই কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুর মিস ইন্টারপ্রিটেশন বা ভুল ইন্টারপ্রিটেশন করে ফেলি। Value of coefficient is under affected by extreme items. Yes, another ত্রুটিপূর্ণ দিক। অর্থাৎ আমি আমার যে x এবং y ভ্যারিয়েবল, এবার এদের ভ্যালুগুলো যদি একটা বা দুটো খুব বেশি বা খুব কম থাকে, অর্থাৎ যেটা আমরা এক্সট্রিম ভ্যালু বলেছি, এর আগে আমরা স্ট্যাটিস্টিক্স আলোচনা করেছি, তো সেই এক্সট্রিম ভ্যালু দ্বারা প্রভাবিত হয়। আমি উদাহরণ হিসেবে বলছি যে আমার x এর ভ্যালু আছে 2, 6, 9, 5, 10, 11, 13, আরেকটা আছে 55। এরকম যদি একটা ভ্যালু থেকে যায় যেটা এক্সট্রিম ভ্যালু, বাকি ভ্যালুগুলো থেকে অনেকটা আলাদা, সে কিন্তু ওই রিলেশনশিপকে প্রভাবিত করবে এবং যে কোরিলেশন কোএফিসিয়েন্টের যে ভ্যালুটা পাবো সেটাকে প্রভাবিত করবে, যার ফলে ওই ভ্যালু যেটা কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু যেটা আসবে সেটা বাস্তবের থেকে আলাদা কিছু রিপ্রেজেন্ট করবে, ভুল ভাবে সম্পর্কটাকে রিপ্রেজেন্ট করবে, আইদার খুব বেশি নাহলে কম ভ্যালু রিপ্রেজেন্ট করবে। ওই জন্য কোরিলেশন রান করার আগে এক্সট্রিম ভ্যালু চেক করে নিতে হয়। স্ক্যাটার ডায়াগ্রাম আমরা ওই জন্য আঁকি। আমরা দেখা গেল যে স্ক্যাটার ডায়াগ্রামে এইরকম একটা এসছে, এবার দেখা গেল যে অধিকাংশ ভ্যালুগুলো এখানে আছে, একটা ভ্যালু এখানে আছে, তখন ওই ভ্যালু বা ওই ভেরিয়েবলটাকে বা ওই ইন্ডিভিজুয়ালটাকে আউট করে দাও, তবে গিয়ে সম্পর্কটা ঠিকঠাক আসবে। এটা একটা দুর্বলতা, এক্সট্রিম ভ্যালু দ্বারা প্রভাবিত হয়। ওকে, আশা করি পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন বোঝা গেল। এবার ইন্টারপ্রিটেশন, অর্থাৎ এই যে আর এর ভ্যালু +1 থেকে -1 মাঝখানে 0 এর মধ্যে ভ্যারি করে, তো তার কোনটা কি মানে, যদি খাতা কলম থাকে নোট করবে। যেমন যখন আর এর ভ্যালু +1, যখন r +1, তখন কি রিপ্রেজেন্ট করছে? ইট মিনস দেয়ার ইজ পারফেক্ট পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন দ্য ভ্যারিয়েবলস। অর্থাৎ r এর ভ্যালু +1 মানে হচ্ছে x এবং যে y ভেরিয়েবল তার মধ্যে পারফেক্ট লিনিয়ার রিলেশনশিপ রয়েছে, অর্থাৎ একদম স্ক্যাটার প্লট গুলো একটা সরল রেখায় থাকবে, এক কথা এটাই হচ্ছে পারফেক্ট রিলেশনশিপ। ঠিক আছে, আচ্ছা আর এর ভ্যালু যদি -1 হয়, হ্যাঁ কেউ কিছু বলবে? পারফেক্ট পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবলস, ছবি এরকম হতে হবে তবেই 1 আসবে। আমি এর আগের দিন দেখিয়েছি, একটু যদি ছড়িয়ে যায় তাহলে কিন্তু আর 1 আসবে না। আচ্ছা যখন মাইনাস হবে তার মানে কি? ইট মিনস পারফেক্ট নেগেটিভ লিনিয়ার রিলেশনশিপ বা পারফেক্ট নেগেটিভ রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবলস। সেক্ষেত্রে ছবিটা আসবে আমার এরকম, একদম সরলরেখার উপরে স্ক্যাটার প্লট গুলো থাকবে। আর আর এর ভ্যালু যখন 0 তার মানে কি? ইট মিনস there is no relationship between the variables, that is the variables are uncorrelated। সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ভেরিয়েবল বা স্ক্যাটার ডায়াগ্রামে ভেরিয়েবল গুলো ডট গুলো কোনো নির্দিষ্ট ওরিয়েন্টেশন থাকে না, তখনই কেবল পারফেক্ট 0 হয়। আরেকটা হতে পারে একদম এইরকম যদি হয়, হরাইজন্টাল লিনিয়ার হলো কিন্তু হরাইজন্টাল হয়ে গেল, বা এরকম হয়ে গেল, তাহলেও কিন্তু আর এর মান 0 আসবে, তার মানে রিলেশনশিপ রিপ্রেজেন্ট করছে, রিলেশনশিপ নেই। আচ্ছা এবার এগুলো তো এক্সট্রিম কেস গেল, -1 +1 0। এবার যদি আর এর ভ্যালু +1 বা -1 এর কাছাকাছি হয়, তাহলে যেটা বোঝায় যে ক্লোজার দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবলস and closer r is যখন 0 হবে the less close the relationship। অর্থাৎ r এর ভ্যালু যখন 1 এর কাছাকাছি, সেটা -1 বা +1 যদি হয়, তাহলে পারফেক্ট লিনিয়ার রিলেশনশিপ নয়, কিন্তু there is a relationship। যদি পজিটিভ অর্থাৎ +1 এর কাছাকাছি হবে তাহলে সেটা আমরা বলবো পজিটিভ রিলেশনশিপ, আর যদি -1 এর কাছাকাছি থাকে তাহলে সেটাকে আমরা বলবো নেগেটিভ রিলেশনশিপ, কিন্তু দেয়ার ইজ রিলেশনশিপ। আর কি বলা হচ্ছে যে 1 এর কাছাকাছি না থেকে যদি 0 এবং 1 এর মাঝামাঝি বা 0 এর কাছাকাছি থাকে,
অর্থাৎ তার মানে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা যদি খুব কম হয় সেক্ষেত্রে একটা কনফিউশনের জায়গা আছে। তখন বলা হচ্ছে যে এই কোরিলেশনটা বাস্তবে নাও থাকতে পারে, হয়তো আমার এই ডেটার মধ্যে কোনোভাবে বাই চান্স সম্পর্কটা চলে এসেছে। ওই জন্যই বলা হয় না যে খুব কেয়ারফুলি ইন্টারপ্রিটেশনের প্রয়োজন, কারণ ভ্যালু মিস ইন্টারপ্রিটেশন করতে পারে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু। ওই জন্য 1 এর কাছাকাছি বা এক্স্যাক্টলি 1 বা এক্স্যাক্টলি 0 ইটস ওকে, কিন্তু যদি এমন একটা ভ্যালু দিল যে 0.3 0.4 সেক্ষেত্রে কিন্তু মানে সম্পর্ক মানে ইন্টারপ্রিটেশনটা ভুল হয়ে যেতে পারে, অর্থাৎ বাস্তবে সম্পর্ক হয়তো নেই কিন্তু বাই চান্স চলে এসেছে। ওকে, তাহলে এটা নিয়ে আর কারো জিজ্ঞাসা থাকলে বলো, নাহলে আমি র্যাঙ্ক কোরিলেশনে যাব। র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, ওকে, এটা হচ্ছে স্পিয়ারম্যান। আমরা প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা গতকাল ক্লাস এবং আজকে শুরুটা এতক্ষণ আলোচনা করলাম, সেটা বেসিক্যালি আমরা যে স্ট্যাটিস্টিক্যাল ডেটার যে টাইপ দেখেছিলাম সেখানে কোয়ান্টিটেটিভ ডেটা, অর্থাৎ তার মধ্যে রেশিও এবং ইন্টারভ্যাল ডেটা যেগুলো, সেইগুলো সেই ধরনের ডেটা থেকে যে ভেরিয়েবল গুলো আসে সেই ডেটার উপরে বেস করে আমরা ওটা করতে পারি। কিন্তু কখনো কখনো র্যাঙ্ক ডেটা যদি থেকে চলে আসে, অর্থাৎ অর্ডিনাল ডেটা যেটাকে আমরা বলি, এক্সাক্ট ভ্যালু গুলো পাই না আমরা, বরং র্যাঙ্ক পাই, তখন সেই ডেটাটা দিয়ে আমরা কোরিলেশন করতে পারি, সেটা এই স্পিয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট তখন আমরা ব্যবহার করব। যেমন আমি আগের দিন বলছিলাম যে আমাদের চয়েস বা পছন্দ যদি মেজার করা হয় সেটা তাহলে এক্সাক্ট ভ্যালু হবে না, সেটা একটা র্যাঙ্ক, খুব ভালো, খারাপ, মাঝারি, একেবারেই না, খুব খারাপ, এই ধরনের যে অপশনাল, অর্থাৎ কিছু র্যাঙ্ক দেওয়া হলো পছন্দের, স্যাটিসফ্যাকশনের, তো সেই ডেটা গুলোকে অর্ডিনাল ডেটা বলে, আর এই ডেটাকে ব্যবহার করা হয় সাধারণত এই র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টে। হ্যাঁ, তার মানে আমরা কি রেশিও বা ইন্টারভ্যাল ডেটাকে র্যাঙ্ক কোরিলেশন দিয়ে করতে পারবো না? অবশ্যই পারবো, কারণ আমরা অ্যাকচুয়াল ডেটাকে তাদের ভ্যালু অনুযায়ী যদি র্যাঙ্ক তৈরি করতে পারি তাহলে আমরা র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট করতে পারবো। সাধারণত পরীক্ষাতে ওইটাই আসে, যদি র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট আসেও অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া থাকে সেখান থেকে তোমাকে র্যাঙ্ক বের করতে হয়, তার উপরে ভিত্তি করে এই প্রোডাক্ট র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট করতে হয়। আচ্ছা, র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট এর সঙ্গে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্টের কিছু মিল আছে, অর্থাৎ এর আগে যে কোরিলেশনটা আমরা করলাম স্পিয়ারম্যানের কার্ল পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট, তার যে অ্যাজাম্পশন সেটাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, অর্থাৎ এটাও কিন্তু লিনিয়ার ডিপেন্ডেন্স মেজার করে। বোঝা গেল? অর্থাৎ এখানেও সম্পর্ক সরল রেখার উপরে নির্ভর করে, অর্থাৎ দুটো ভেরিয়েবলের মধ্যে যদি সরল রৈখিক পরিবর্তন হয় তাহলে সেই সম্পর্কটাকে খুব ভালোভাবে তুলে ধরতে পারে, যেটা আমরা এর আগেরটার ক্ষেত্রেও দেখলাম। অর্থাৎ তার মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা কার্ল পিয়ারসন, তার সঙ্গে এর অ্যাজাম্পশনের মিল রয়েছে। তো এই র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট করতে গেলে আমাকে যে ইকুয়েশনটা ইউজ করতে হয় সেটা হচ্ছে যে 1 minus 6 summation d square divided by n into n square minus 1, বা এটা আমরা লিখতে পারি 1 minus 6 summation d square n cube minus n। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা সবসময় আমাদের কাছে অর্ডিনাল ডেটা থাকে না, অর্থাৎ র্যাঙ্ক ডেটা থাকে না, আমাদেরকে অ্যাকচুয়াল ডেটা থেকে র্যাঙ্ক বের করে নিতে হয়। ঠিক আছে, তো সেটা আমরা প্রথমে দেখবো যে কিভাবে র্যাঙ্ক বের করতে হয়। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি যে এই র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। কি কি? এক নম্বর হচ্ছে যে সাম অফ ডিফারেন্সেস অফ র্যাঙ্কস বিটুইন টু ভেরিয়েবলস শ্যাল বি 0, অর্থাৎ সামেশন ডি ইজ অলওয়েজ ইজ ইকুয়াল টু 0 হবে। কিন্তু আমরা ডি স্কয়ার ইউজ করছি বলে আমাদের চিন্তা নেই। আর কি? স্পিয়ারম্যানস কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ ডিস্ট্রিবিউশন ফ্রি অর নন প্যারামেট্রিক। হ্যাঁ, এই জায়গাটাতে
এই র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট এর আগের কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট তার থেকে আলাদা। আমি প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্টে বলেছিলাম যে ওখানে দুটো ভেরিয়েবল নরমালি ডিস্ট্রিবিউট হতে হবে, কিন্তু এখানে দুটো ভেরিয়েবলের ওই ডিস্ট্রিবিউশন এর উপরে এটা নির্ভর করে না, অর্থাৎ ডিস্ট্রিবিউশন ফ্রি এই মেজারমেন্টটা। ওকে, এবং আমরা এর আগের কোরিলেশন বা প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্টটাকে বলছি প্যারামেট্রিক। ওকে, প্যারামেট্রিক ছিল, আর এই র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট এটা হচ্ছে নন প্যারামেট্রিক। নন প্যারামেট্রিক কেন? প্যারামেট্রিক মানে হচ্ছে যে সেই ধরনের ডেটা বা ভেরিয়েবল যার আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার যেমন মিন, মিডিয়ান, মোড, ডিসপারশন এগুলো মেজার করতে পারি, আর যে সমস্ত ডেটাতে আমরা এগুলো মেজার করতে পারি না সেগুলোকে নন প্যারামেট্রিক ডেটা বলে। আর এই নন প্যারামেট্রিক ডেটার উপরে ভিত্তি করে যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস গুলো হয় সেগুলোকে নন প্যারামেট্রিক অ্যানালিসিস বলে। তো এই র্যাঙ্ক কোরিলেশন যেহেতু র্যাঙ্ক ডেটা দিয়ে কাজ করে, সেই র্যাঙ্কের তো আর মিডিয়ান মিন হয় না, সেই জন্য এটাকে আমরা নন প্যারামেট্রিক অ্যানালিসিস বলছি। আর লাস্টলি যেটা র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের যে ভ্যালু সেটাও +1 থেকে -1 এর মধ্যে ঘোরাফেরা করে, এবং ঠিক যেভাবে আমরা প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশনের যে আর ভ্যালু সেটাকে ইন্টারপ্রেট করেছি একই রকম ভাবে আমরা এটাকেও ওই সেম প্যাটার্নে ইন্টারপ্রেট করতে পারি। অর্থাৎ +1 মানে হচ্ছে পজিটিভ রিলেশনশিপ এবং পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ, -1 মানে পারফেক্ট নেগেটিভ রিলেশনশিপ, 0 মানে নো রিলেশনশিপ। এবার একের +1 বা -1 এর কাছাকাছি থাকলে রিলেশনশিপ এক্সিস্ট, কিন্তু যদি 0 এর কাছাকাছি থাকে তার মানে মিস ইন্টারপ্রিটেশন হতে পারে, অর্থাৎ বাই চান্স সম্পর্কটা এসছে, বাস্তবে সম্পর্ক না থাকতে পারে। তো এবার আমরা র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট দু ধরনের ডেটার উপরে করতে পারি। এক নম্বর হচ্ছে অর্ডিনাল ডেটা, যেটাকে আমরা র্যাঙ্ক ডেটাও বলে থাকি, অর্থাৎ যেখানে সরাসরি র্যাঙ্ক দেওয়া আছে সেই ভ্যালু। আর আরেক নম্বর হচ্ছে ইন্টারভ্যাল বা রেশিও ডেটা, অর্থাৎ যেখানে র্যাঙ্ক ইজ নট গিভেন। ওকে, অর্থাৎ র্যাঙ্ক ডেটা থাকলেও করতে পারবো যেখানে র্যাঙ্ক দেওয়া আছে, বা র্যাঙ্ক দেওয়া না থাকলেও আমরা র্যাঙ্ক তৈরি করে নিয়ে এই কোরিলেশনটা করতে পারি। চলো আমরা এবার একটু দেখি। আমি প্রথমে একটু উদাহরণ দিই যে অর্ডিনাল ডেটা টাইপ, যেমন বাজারে দুটো লিপস্টিক কোম্পানি আছে, ঠিক আছে, ধরে নিলাম যে দুটো লিপস্টিক কোম্পানি। এবার সেই দুটো লিপস্টিক কোম্পানির উপরে র্যাঙ্ক দিতে বললো তাদের কোয়ালিটি অনুযায়ী। আমি 50 জন মহিলাকে যারা লিপস্টিক ব্যবহার করে, ওই দুটো কোম্পানির লিপস্টিক যারা ব্যবহার করে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনি এটাকে কত নম্বর দেবেন, আপনি এটাকে কত র্যাঙ্ক দেবেন। এইভাবে তারা তাদের 1 থেকে 5 এর মধ্যে, 1 থেকে 10 এর মধ্যে আমি যেমন স্কেল সেট করব তারা র্যাঙ্ক দিল। এবার সেই র্যাঙ্ক গুলোর মধ্যে আমি সম্পর্ক করতে পারি যে আদৌ সেই দুটো লিপস্টিকের মধ্যে, সেই লিপস্টিক কোম্পানি তারা যে মার্কেটে তাদের লিপস্টিক ব্যবহার করে সেখানে কোনো সম্পর্ক আছে কিনা। বিশেষ করে মার্কেট রিসার্চ খুব বেশি এই র্যাঙ্ক কোরিলেশনের উপরে নির্ভর করে, কারণ মার্কেট রিসার্চ সেটা পুরোপুরি অর্ডিনাল ডেটা বেসড হয়। সেক্ষেত্রে র্যাঙ্ক ডেটা ব্যবহার করে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট ইউজ করা হয়। এবার আমরা তাহলে একটু দেখে নিই যে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টে কিভাবে র্যাঙ্ক বের করতে হয়। আমি একটা উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি, সিরিয়াল নম্বর 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এবার ভ্যালু হচ্ছে 20 22 28 23 30 30 23 24। ওকে, ওয়াই 28 24 24 25 26 27 32 30। ওকে, দুটো ভেরিয়েবল আমি দিয়ে দিলাম। এবার আমি নেক্সট কলাম কি হবে, র্যাঙ্ক এক্স, তারপরে হবে
র্যাঙ্ক ওয়াই। ওকে, এবার আমি কিভাবে র্যাঙ্ক দেব? আমি এখানে সব থেকে ছোট ভ্যালুকে 1 দিক থেকে শুরু করতে পারি, বা আমি সব থেকে বড় ভ্যালুকে 1 থেকে শুরু করতে পারি। যাই করব এক্স এর এবং ওয়াই এর সেম করব, এটা শুধু মাথায় রাখবে। অর্থাৎ আমি যখন র্যাঙ্ক দেবো এক্স এর যেমন ভাবে র্যাঙ্ক দেবো, অর্থাৎ যদি অ্যাসেন্ডিং অর্ডারে র্যাঙ্ক দিই, তাহলে ওয়াই কে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে র্যাঙ্ক দেবো, এটা শুধু মাথায় রাখতে হবে। তাহলে আমি অ্যাসেন্ডিং অর্ডারে র্যাঙ্ক দেবো। তাহলে আমি প্রথমে এক্স টা দেখে নিই। 20, 22, 23, 30 আছে। 20 হচ্ছে সব থেকে ছোট, তাহলে 20 কে আমি 1 দিলাম। তারপরের ভ্যালুটা হচ্ছে 22, তাকে 2 দিলাম। তারপরে 23 দেখো দুবার আছে, তার মানে 3 নম্বর পজিশন এবং 4 নম্বর পজিশন এই দুটো ভ্যালু সেম, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমি 3 যোগ 4 ভাগ 2 সমান সমান 3.5। তাহলে একেও 3.5 দেবো, একেও 3.5 দেবো। বোঝা গেল কিভাবে র্যাঙ্ক দিতে হবে? যদি তিনটে ভ্যালু সেম আসে, তাদের পরপর পজিশন, অর্থাৎ তাদের তিনটে র্যাঙ্ক যোগ করে যেটা কমন র্যাঙ্ক হবে 3 দিয়ে ভাগ করে সেটাই তিনটেকে অ্যাসাইন করবো, এটা মাথায় রাখবে। আচ্ছা, তাহলে 3 আর 4 হয়ে গেল। এবার 5 নম্বর পজিশনে কে আছে? 24, তাহলে একে 5 দিয়ে দিলাম। 6 নম্বর পজিশনে কে আছে? ও হ্যাঁ, 6 নম্বর পজিশনে কে আছে? 28, তাকে 6 দিয়ে দিলাম। 7 নম্বর পজিশনে এবং 8 নম্বর পজিশনে আবার দুটো সেম ভ্যালু, 7 এবং 8 এ আবার সেম ভ্যালু, তার মানে 7 প্লাস 8 ভাগ 2, তার মানে হচ্ছে 7.5। তার মানে এরও 7.5, এরও 7.5। এইটুকু বুঝলে কিনা বলো? না না না, এখান থেকে সিরিয়ালি কত নম্বরে আছে সেটা দেখতে হবে না, অর্ডার, তাদের ভ্যালু অনুযায়ী অর্ডার কর। 20 হচ্ছে সব থেকে ছোট, তারপরে হচ্ছে 22, তাহলে 20 1, 22 2, তারপরের থেকে একটু বড় হচ্ছে 23, তার মানে 23 3 নম্বরে। এবার দেখা যায় 23 আরেকটা আছে, তার মানে 3 এবং 4 দুটো ভ্যালু সেম, এবং সেই দুটো ভ্যালু হওয়া উচিত ছিল 3 নম্বর পজিশনে এবং 4 নম্বর পজিশনে। তখন কি করবো? ওই 3 এবং 4 যোগ করে যেটা 3.5 কমন, সেইটা আমি ওই দুটোকে অ্যাসাইন করবো। তাহলে 3 4 হয়ে গেল। এবার 5 নম্বর ভ্যালু কোনটা হবে? অর্থাৎ 23 এর পরে কে আছে? 24 আছে, ওটা 5 হয়ে গেল। 24 এর পরে কে আছে? 28 আছে, ওটা হয়ে গেল 6। 28 এর পরে দেখা যাচ্ছে 29 বার কিছু নেই, 30 দুবার আছে, তার মানে 6 এর পরে 7 এবং 8 নম্বর ভ্যালু সেম আছে, সেক্ষেত্রে 7.5 আমার হয়ে গেল র্যাঙ্ক। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। যদি তিনটে সেম ভ্যালু হতো তাহলে 3 দিয়ে ভাগ করতাম, তিনটে পজিশন যোগ করে 3 দিয়ে ভাগ করতাম। হ্যাঁ, এবার ওয়াই, র্যাঙ্ক অফ ওয়াই দেখো, সব থেকে ছোট কে আছে? 24, তাই তো? সব থেকে ছোট কে আছে? 24। তাহলে 1 আর 2 দুটো ভ্যালু 1 আছে, তার মানে আমার কত হবে? 1.5। তাহলে এও 1.5, এও 1.5, তাহলে 1 আর 2 চলে গেল। 3 নম্বরে কে থাকবে? 26 না 25, তাহলে 3 হয়ে গেল। 26 4 হয়ে গেল। 27 5 হয়ে গেল। 28 6 হয়ে গেল। 30 7 হয়ে গেল। 32 8 হয়ে গেল। এইবার যদি এরকম হতো, এটাও 24, আমি ধরে নিলাম উদাহরণ হিসেবে, তিনটেই যদি সেম হয়, তার মানে কি 1 2 3 পরপর তিনটে ভ্যালু সেম, তার মানে 1 প্লাস 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 3। তাহলে কত হলো? 3 2 5 আর 6 2, তার মানে তখন এই তিনটে ভ্যালুরই র্যাঙ্ক হয়ে যাবে 2, তার মানে এক র্যাঙ্ক বলে কিন্তু কিছু আর থাকবে না। বোঝা গেল? একই রকম ভাবে আমি যদি 25 এটাকে 25 এটাকেও যদি 25 ধরতাম, তাহলে কি হতো দেখো, অর্থাৎ 1 2 3, অর্থাৎ 3 নম্বর 4 নম্বর 5 নম্বর সেম ভ্যালু, সেক্ষেত্রে 3 প্লাস 4 প্লাস 5 ভাগ 3, তার মানে 5 আর 3 8 4 12 4, তার মানে তখন এদের তিনজনেরই র্যাঙ্ক হতো, কমন র্যাঙ্ক হতো 4। বোঝা গেল কিনা বলো? আমি আবার আগের জায়গায় ফিরে গেলাম। নেক্সট হচ্ছে ডি। ডি কি? ডি হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। ডি বেসিক্যালি র্যাঙ্ক অফ এক্স, র্যাঙ্ক অফ ওয়াই, তারপরে হচ্ছে ডি স্কোয়ার। আমার ডি স্কোয়ারটা দরকার। বুঝতে পারলে? এই হচ্ছে ক্যালকুলেশন টেবিল। র্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্ট ক্যালকুলেশন টেবিল।
এবার আমার এখানে আমি নাম্বার অফ ভেরিয়েবলস পেয়ে যাচ্ছি 8টা। আমার আর দরকার এই সামেশনটা, সামেশন ডি স্কয়ার। এবার প্রশ্ন হচ্ছে যে এই র্যাঙ্ক যখন আমি করছি তখন যদি যেটাকে বলে সিমিলার র্যাঙ্ক চলে আসে তখন ফর্মুলাটা একটু মডিফাই করতে হয়। সব ভ্যালুগুলো যদি র্যাঙ্ক আলাদা থাকে তাহলে যে ইকুয়েশনটা আমি আগে বললাম ওইটা দিয়ে আমাদের কাজ চলে যাবে। কিন্তু ওই যে বললাম দুটো ভ্যালু সেম আসলে তার মানে পেয়ার চলে আসছে, র্যাঙ্কের পেয়ার চলে আসছে, সিমিলার র্যাঙ্ক চলে আসছে। যেমন এখানে এসছে দুবার 3.5 3.5 7.5 আর এখানে এসছে একবার 1.5 1.5, তাহলে এখানে দুটো পেয়ার আছে আর এখানে একটা পেয়ার আছে। এই ক্ষেত্রে আমরা ফর্মুলাটাকে একটু মডিফাই করব। সেটা কি? সূত্রটা আমার কি ছিল? 1 মাইনাস 6 সামেশন ডি স্কয়ার ডিভাইডেড বাই n কিউব মাইনাস n। মডিফাইড সূত্র যেটা হবে যদি এইরকম সিমিলার র্যাঙ্ক চলে আসে সেক্ষেত্রে যেটা হবে 1 মাইনাস 6 সামেশন ডি স্কয়ার প্লাস 1/12 m3 মাইনাস m, নিচে n3 মাইনাস n। অর্থাৎ এই যে অ্যাডিশনাল একটা পার্ট যোগ করলাম এটা হচ্ছে টাই বা সিমিলার র্যাঙ্ক যদি চলে আসে। এবার এখানে 1/12 ব্র্যাকেটে m3 মাইনাস m, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে নাম্বার অফ টাই অকারেন্স। এবার আমার এখানে দেখা গেল যে এটা একবার টাই হয়েছে, এটা একবার টাই হয়েছে, এটা একবার টাই হয়েছে, টোটাল 3টে টাই ইভেন্টস আছে। তার মানে এখানে আমি এই 6 তারপরে সামেশন ডি স্কয়ারের সঙ্গে যেটা করব প্লাস এটা একবার হলো, তারপরে আবার প্লাস 1/12 m কিউব মাইনাস m, তারপরে আবার 1/12 m কিউব মাইনাস m। অর্থাৎ যেহেতু 3টে টাই আছে তাই 3বার ওটা করব। এবার প্রশ্ন হচ্ছে যে m এর জায়গায় কি লিখবো? m এর জায়গায় দেখো এখানে দুটো ভ্যালুতে টাই হয়েছে তাই m এর জায়গায় 2, তাহলে 2 কিউব মাইনাস 2। তারপরে টাই যেটা ঘটেছে সেখানেও দুটো ভ্যালুর মধ্যে, সেখানেও তাহলে আমরা লিখবো 2 কিউব মাইনাস 2। আবার y এর ক্ষেত্রেও টাই হয়েছে দুটো ভ্যালুর জন্য, তাহলে 2 কিউব মাইনাস 2 ব্যবহার করব। যদি আমি এর আগে যেমন উদাহরণ দিলাম যে 3টে ভ্যালু যদি সেম হয় সেক্ষেত্রে কিন্তু m হয়ে যাবে m কিউব মাইনাস m, এর মানে হয়ে যাবে 3 কিউব মাইনাস 3। বোঝা গেল? অর্থাৎ কটা ভ্যালুর মধ্যে টাই হচ্ছে তার সেই অনুযায়ী m এর মান নির্ধারিত হবে, আর কতবার টাই হয়েছে ততবার আমি যোগ করতে করতে যাব। বুঝলে কিনা বলো? বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমরা এটা যদি বের করি তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? তাহলে r ইজ ইকুয়াল টু, আচ্ছা তার আগে আমরা র্যাঙ্ক ডিফারেন্সটা দেখে নিই। তাহলে এখানে র্যাঙ্ক ডিফারেন্স হচ্ছে 5, এখানে র্যাঙ্ক ডিফারেন্স হচ্ছে 0.5, এখানে 1.5 না সরি 6 4.5, এখানে মাইনাস 3.53 0.5 7.54, তার মানে 2.5 7.55, তার মানে 3.5 2.5, এটা হচ্ছে মাইনাস 4.5, এটা হচ্ছে মাইনাস 2। হলো? এটাকে স্কয়ার করে দাও। 5 5 25, 5 5 25, 45 স্কয়ার করো, এগুলো করো তো। হ্যাঁ, এটা কত হলো? 4.5 এর স্কয়ার 12.25, 25 25 625 6.25, 45 এর কত? 4.5 এর কত? হ্যাঁ 4.5 বলো। 20.25 20.25। এবার যোগ করো, সামেশন করো। এই হচ্ছে আমার ফাইনাল সূত্রটা দাঁড়াবো 88.5। এবার এটা করো, এটা ইকুয়েশনটা কমপ্লিট করো। প্রত্যেকবার 1/12, হ্যাঁ, অর্থাৎ এইটাকে 1/12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হচ্ছে 1 মাইনাস 6, এখানে হচ্ছে 88.5 প্লাস 0.5 প্লাস 0.5 প্লাস 0.5,
আর নিচে হচ্ছে 8 কিউব মাইনাস 8, তাহলে 1 মাইনাস 6 ইন্টু, এবার এগুলো যোগ করলে কত হবে? 3.5 মানে হচ্ছে 1.5, তাহলে 88.5 89 90 ডিভাইডেড বাই হচ্ছে 8টা 64, এটা কত হচ্ছে রে? 8 কিউব মাইনাস 8 504। এবার এটা করো, তারপরে কত হবে তাহলে? 1 মাইনাস, এই দুটোর অনুপাত কত হচ্ছে? 1.07, তার মানে সমান সমান এলো 0.07। এটা হয়ে গেল আমার কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু। আমি বইয়ের ডেটা ইউজ করেছি এবং এক্স্যাক্টলি সেম এসেছে, মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। হ্যাঁ, মাইনাসই আসবে, একের থেকে এটা বড়, মাইনাসই আসবে। মাইনাস 0.07, তার মানে একদম জিরোর কাছাকাছি। এই ডেটাটাকে আমরা কিন্তু, এই ভ্যালুটাকে দিয়ে কিন্তু আমরা ইন্টারপ্রিটেশন করতে পারবো না। তার মানে এই ভ্যালুটা যেহেতু জিরোর কাছাকাছি, তার মানে হতেও পারে যেখানে কোনো আদৌ সম্পর্ক নেই, যার জন্য এত কম ভ্যালু এসেছে। সেটার জন্য আমাকে আবার টেস্ট করতে হয়, টি টেস্ট। এটুকু বোঝা গেল তো? হ্যাঁ, এটুকু বোঝা গেল? কোনটা? সামেশন টি স্কয়ার 6টা আমি ব্র্যাকেটের বাইরে রেখেছিলাম, তারপরে এইটার মান হচ্ছে এইটা, তারপরে এই যে প্রত্যেকটা এই ভ্যালুটা, এটা করলে দাঁড়ায় 0.5, হিসাব কর 0.5 করে দাঁড়ায়। ওই জন্য 3টে আছে, 3টে 0.5 যোগ করে দিলাম। বুঝতে পেরেছিস? এইবার 88.5 এর সঙ্গে 3টে 0.5 মানে 1.5 যোগ করলাম, ওটা হয়ে গেল 90। তাহলে 6 ইন্টু 90 হয়ে গেল, নিচে এইটাকে ভাঙলে 504 আসে। এবার এটা রেশিও বেরোলো 1.07, আর এদিকে আছে 1 মাইনাস। বুঝা গেল? এম কিউব মাইনাস এম 1/12, এইটা তো আমার টাই ইভেন্টস। এই এক একটা যোগ করব মানে আমার টাই ইভেন্টস কটা সেটা দেখবো। এখানে আমার প্রথম টাইটা হয়েছে 3.5 আর 3.5, তার মানে দুটো ভ্যালুর মধ্যে টাই হয়েছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমি লিখবো 1/12 2 কিউব মাইনাস 2। আবার দেখ 7.5 7.5 আবার একটা টাই হয়েছে, এবং সেখানেও দুটো ভ্যালুর মধ্যে টাই হয়েছে, তাই তো? তাহলে আবার আমি ইউজ করবো 1/12 2 কিউব মাইনাস 2। ওকে, আবার ওয়াই এর ক্ষেত্রে দেখি সেখানেও দুটো ভ্যালুর মধ্যে টাই হয়েছে, তাহলে আবার একটা আমি 1/12 2 কিউব মাইনাস 2, 3বার এটা যোগ করব সামেশন ডি স্কয়ারের সঙ্গে। এইবার আমি বলেছিলাম যে যদি 3টে ভ্যালু পরপর সেম হয়, তার মানে 3টে ভ্যালু টাই হয়। আমি এখানে একটা উদাহরণ হিসেবে আমি ধরছি র্যাঙ্ক অফ ওয়াই। আচ্ছা, আমি এটাও 24 ধরলাম, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখ, শুরুতেই 3টে ভ্যালু, তার মানে 1 প্লাস 2 প্লাস 3, এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 আর 2 5 6 2, তার মানে এটাও 2 এটাও 2 এটাও 2। এবার এক্ষেত্রে 3টে ভ্যালুতে টাই হয়েছে, তাই তো? সেক্ষেত্রে আমি এখানে দুটো এখানে দুটো এক্স এর ক্ষেত্রে নিয়ে নিলাম, এটা একটা এটা একটা। আর ওয়াই এর ক্ষেত্রে দেখা গেল যে 3টে ভ্যালুতে টাই হয়েছে, তার মানে এম এর মান হবে 3, ওই একবার। বোঝা গেল? এবার এই 3টে যেহেতু 3বার টাই হয়েছে, তাই আমি ফর্মুলার সঙ্গে 3বার সেটা যোগ করলাম। বুঝলে কিনা বলো? হ্যাঁ, যতবার টাই হবে এই 1/12 করে ততবার আমি যোগ করব। আর টাই ইভেন্টসটা কটা সংখ্যার মধ্যে হচ্ছে? দুটো সংখ্যার মধ্যে হলে 2 কিউব মাইনাস 2 হবে, যদি 3টে সংখ্যার মধ্যে হয় তাহলে 3 কিউব মাইনাস 3। এবার ধরলাম এখানে আমার 3টে টাই ইভেন্ট হয়েছে, তাই আমি 3বার যোগ করলাম, কিন্তু দুটোর ক্ষেত্রে দুটো ভ্যালুতে টাই হয়েছে, তাই 2 কিউব মাইনাস 2 2 কিউব মাইনাস 2। কিন্তু একটার ক্ষেত্রে 3টে ভ্যালুতে টাই হয়েছে, তাই আমি 3 কিউব মাইনাস 3 করলাম। বুঝা গেল? এবার কেউ প্রশ্ন করতে পারে, আচ্ছা স্যার আমি যদি টাই ইভেন্টস না নিই তাহলে কি আমার হবে না? হ্যাঁ, যদি একটা টাই ইভেন্টস আসতো তাহলে আমি সেটা যদি ইনক্লুড নাও করতাম তাহলেও খুব বেশি ডিফারেন্স হতো না। বিশেষ করে যেখানে অনেক নাম্বার অফ অবজারভেশন অনেক বেশি থাকে, সেখানে একটা বা দুটো টাই ইভেন্টস
এই ভ্যালুর উপরে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু এখানে আমরা মাত্র 8টা অবজারভেশন, তার মধ্যে 3টে টাই হয়ে গেল, তাহলে আমাকে এখানে টাইটা ইনক্লুড করতেই হবে। বুঝা গেল? এইবার এই যে কোরিলেশন ভ্যালুটা এসছে, এটা ঠিক কিনা তার জন্য আমরা আমাদেরকে টেস্ট করতে হয়, যেটাকে বলা হয় টেস্ট অফ সিগনিফিকেন্স। অর্থাৎ আমার কোরিলেশন কোএফিসিয়েন্টের যে ভ্যালুটা এসছে সেটা আদৌ সিগনিফিক্যান্ট কিনা, অর্থাৎ সেটা আদৌ রিলেশনটাকে এস্টাবলিশ করছে কিনা, সেইটা আমরা টেস্ট করি, যেটাকে টেস্ট অফ সিগনিফিকেন্স বলে। তোদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে বলে স্টুডেন্ট টি টেস্ট। স্টুডেন্ট টি টেস্ট এইটা তোদের সিলেবাসে আছে, তাহলে আমরা একটু করে নিই ওটা একসঙ্গে। আচ্ছা, সিগনিফিকেন্স টেস্ট বেসিক্যালি হাইপোথিসিস টেস্ট ও বলা হয়ে থাকে। তার মানে হচ্ছে আমরা যখনই কোনো কিছু টেস্ট করতে যাব, তখনই আমাকে হাইপোথিসিস তো প্রথমে অনুমান করতে হবে। সাধারণত স্ট্যাটিস্টিক্যালি দুটো হাইপোথিসিস হয়, একটাকে বলা হয় নাল হাইপোথিসিস, আরেকটাকে বলা হয় অল্টারনেটিভ হাইপোথিসিস। ওকে, আচ্ছা, নাল হাইপোথিসিস মানে নাল কথাটা শব্দটা আমরা কখন ইউজ করি? নো। নাল মানে হচ্ছে নো। তার মানে আমি যখন নাল হাইপোথিসিস বলছি, তার মানে আর ইজ ইকুয়াল টু 0 বলছি, তার মানে দেয়ার ইজ নো রিলেশনশিপ। বুঝা গেল? অলওয়েজ আর মানেই নাল মানেই হচ্ছে নো। হাইপোথিসিস যখন নাল হাইপোথিসিস বলছি, আমি যেটা টেস্ট করতে যাচ্ছি তার রেজাল্ট হবে নো। তার মানে এখানে আমি কি টেস্ট করছি? রিলেশন আছে কিনা। তার মানে তাহলে নাল হাইপোথিসিসে আমি কি ধরবো? নো রিলেশনশিপ। তার মানে কি আর ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আর 0 হলে তবেই রিলেশন থাকে না। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হবে আর নট ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? এইবার আমাকে দেখতে হবে, আমি হাইপোথিসিস তৈরি করে নিলাম, এবার আমাকে দেখতে হবে যে অনেক ধরনের টেস্ট হয়, তার মধ্যে একটা হচ্ছে টি টেস্ট। তো আমরা সেই টি ভ্যালু বের করব, করে আমরা টেস্টটা করব। এবার টি এর ফর্মুলাটা কি? এই যে টি টেস্ট, টি এর ফর্মুলা বিভিন্ন সিচুয়েশনে বদলে যায়। এখানে সিচুয়েশনটা কি? কোরিলেশন কোএফিসিয়েন্টের টেস্ট। তাই এক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করব, আমি যদি অন্য কোনো বিষয় টেস্ট করি, অর্থাৎ স্যাম্পল মিনের সঙ্গে পপুলেশন মিনের পার্থক্য আছে কিনা সেটা যদি টেস্ট করি, সেক্ষেত্রে কিন্তু আলাদা ফর্মুলা। এখানে যে ফর্মুলাটা ইউজ করছি, এটা শুধুমাত্র কোরিলেশনটাকে ভ্যালিড কিনা সেটা টেস্ট করছে। তার ফর্মুলাটা কি হবে? তার ফর্মুলাটা হবে √r² n-2 নিচে 1 - r²। এটা হচ্ছে টি এর ফর্মুলা। অর্থাৎ এখান থেকে যে টি এর ভ্যালুটা বেরোবে, সেই ভ্যালুটাই আমাকে বলে দেবে যে আমার যে আর এর ভ্যালু বেরিয়েছে সেটা সিগনিফিক্যান্ট কিনা, অর্থাৎ রিলেশন শো করছে কিনা। চট জলদি করে ফেলো, আমার আর এর ভ্যালু কত এসেছিল? 0.07। এবার এটা দিয়ে তুমি টি এর ভ্যালুটা বের করো। এক্ষেত্রে এন মানে হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, আমার কত ছিল? এন ছিল 8। করে ফেলো, দেখো টি এর ভ্যালু কত আসছে, দেখো কত এলো? 1718। ওকে, আচ্ছা, এইবার এই ভ্যালুটার ইন্টারপ্রিটেশনটা কি হবে? এই যে টি ভ্যালুটা বের করলাম, এটা হচ্ছে টি ক্যালকুলেটেড, অর্থাৎ টি এর ক্যালকুলেটেড ভ্যালু বের করলাম বেসড অন আমার যে আর এর ভ্যালুটা এসেছে। তার উপরে ভিত্তি করে আমি অর্থাৎ টি এর ভ্যালু বের করলাম। এইবার একটা স্ট্যান্ডার্ড টেবিল আছে, যেখানে টি এর ক্রিটিক্যাল ভ্যালু গুলো দেওয়া আছে। ক্রিটিক্যাল ভ্যালু মানে হচ্ছে এটা হচ্ছে টি এর ক্যালকুলেটেড ভ্যালু, যেটা আমি আমার যে আর বেরিয়েছে তার উপরে ভিত্তি করে বেরোবো। এবার আমি বললাম যে একটা স্ট্যান্ডার্ড টেবিল আছে, যেটাকে ক্রিটিক্যাল ভ্যালুর টেবিল বলা হয়। যত রকমের টেস্ট আছে, প্রতিটি টেস্টের জন্য সেই টেবিল থাকে। পরীক্ষাতে যদি তোমাদের এই টি টেস্ট আসে, তাহলে নাম্বার অফ অবজারভেশন যেটা আছে তার উপরে ভিত্তি করে তোমাকে ক্রিটিক্যাল ভ্যালু বলে দেবে।
যে টি এর টেবিল ভ্যালু কত। তার মানে এবার আমাকে কি কি দেখতে হবে, ক্রিটিক্যাল টেবিলটা দেখতে হবে, যেখানে দুটো জিনিস থাকে, একদিকে থাকে ডিগ্রি অফ ফ্রিডম 1 2 3 4 5 6 এইভাবে, আরেক দিকে থাকে সিগনিফিকেন্স লেভেল, সিগনিফিকেন্স লেভেল অর্থাৎ 0.01 0.1 0.05 এরকম ভাবে সিগনিফিকেন্স লেভেল থাকে। ওকে, এবার আমরা সাধারণত এইটা নিই, অর্থাৎ 0.05 এর যে কলামটা সেটাকে নিই। এবার আমি যখন টেবিল ভ্যালু বের করব, আমার নাম্বার অফ অবজারভেশন কত, 8। ঠিক আছে, সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে যেটা ইউজ করলাম n-2, এটাকে বলে ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে আমার এই ইকুয়েশনে ডিগ্রি অফ ফ্রিডম কত, 8 - 2, তার মানে হচ্ছে 6। তাহলে এক্ষেত্রে এই 6 এর যে রো সেইটা আর 0.05 এর যে কলাম সেটা যেখানে সেট করতে সেই ভ্যালুটা আমরা দেখব, অর্থাৎ এখানে যে ভ্যালুটা লেখা থাকবে সেই ভ্যালুটা দেখব। আমি যখন ভিডিওটা দেব সেখানে আমি এই টেবিলটা অ্যাটাচ করে দেবো, বা টি টেস্টের ভিডিও ইউটিউবে আছে সেটাও আমি দিতে পারি, সেখান থেকে তোরা বুঝে যাবি। তো এবার এই ভ্যালুটা কত সেটা আমি দেখব। এবার প্রশ্ন হচ্ছে যে আমি 0.05 এর কলাম নিলাম, পরীক্ষা হলে তোমাদের যেখানে সেন্টার পড়লো সেখানে হয়তো টিচাররা 0.01 এর কলাম নিতে বললো, বা এখানকার এই ভ্যালুটা বলে দিল, নো প্রবলেম, যে কলাম নিতে বলবে ডিগ্রি অফ ফ্রিডম অনুযায়ী সেই ভ্যালুটাই তোমরা নেবে। বুঝা গেল? এইবার তাহলে এখান থেকে টেবিল ভ্যালুটা পেয়ে গেলাম, তাহলে আমি টি ট্যাব টেবিল ভ্যালু ধরলাম, আমি পেলাম 2.50। ওকে, 2.50। ঠিক আছে, তাহলে ক্যালকুলেটেড ভ্যালু বেরোলো এটা, টেবিল ভ্যালু বেরোলো এটা। এইবার আমি তাহলে কি ডিসিশনে পৌঁছাবো, কনক্লুশন কি হবে? কনক্লুশন যেটা হবে, ইফ আচ্ছা তার আগে আমি একটা গ্রাফ আঁকি, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এটা হচ্ছে অ্যাকসেপ্টেড, রিজেক্টেড, নাল হাইপোথিসিস। এদিক থেকে 0, এদিকে ভ্যালু বাড়ছে। হ্যাঁ, এবার এইটা হচ্ছে সেই ক্রিটিক্যাল লিমিট, অর্থাৎ 2.50। এটা হচ্ছে আমি টি টেস্ট করছি, এটা হচ্ছে টি এর ডিস্ট্রিবিউশন, টি এর ডিস্ট্রিবিউশনটা এরকম হয়। এবার টি এর টেবিল ভ্যালু 2.5, তার মানে সে এখানে আছে, এখানে আছে। ওকে, এইবার আমার ক্যালকুলেটেড ভ্যালু কত, 0.17, তার মানে এরকম জায়গাতে আছে। তার মানে কি, আমি এই জোনটা অর্থাৎ এই ক্রিটিক্যাল ভ্যালুর এই দিকের জোনটাকে বলছি অ্যাকসেপ্টেড জোন বা অ্যাকসেপ্টেন্স জোন, আর এই ক্রিটিক্যাল ভ্যালুর বাইরের দিকটা অর্থাৎ লেজের দিকটা, ফ্রিকোয়েন্সি কার্ভের লেজের দিকটাকে বলছি রিজেক্টেড বা রিজেকশন জোন। কি রিজেকশন বা কিসের অ্যাকসেপ্টেন্স? নাল হাইপোথিসিসের অ্যাকসেপ্টেন্স বা নাল হাইপোথিসিসের রিজেকশন। ঠিক আছে, তাহলে এবার দেখো আমার টেবিল ভ্যালু 2.5, আমার ক্যালকুলেটেড ভ্যালু এসছে 0.1718। তাহলে এটা কোন জোনে পড়ছে? অ্যাকসেপ্টেড জোনে পড়ছে। তার মানে আমি নাল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করলাম। বোঝা গেল? লিখে যে ইফ ক্যালকুলেটেড ভ্যালু is less than table value, then null hypothesis accepted। দেখো এটাই লিখলাম কিনা, ক্যালকুলেটেড ভ্যালু যদি টেবিল ভ্যালু থেকে কম হয় তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব, আর যদি উল্টোটা হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট করব। অর্থাৎ if calculated value is greater than table value, then null hypothesis rejected। তাহলে আমি এখানে কোন ডিসিশনটা আমার কাজে লাগছে? এই ডিসিশনটা, কারণ এখানে আমার ক্যালকুলেটেড টি ভ্যালু টেবিলের টি ভ্যালু থেকে কম, লেস, সেক্ষেত্রে আমি
নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করলাম। আমি এখানে যেটা লিখলাম আমি ছবিতেও সেটা বুঝিয়ে দিলাম, বুঝতে পারলে কিনা বলো? একদমই সহজ জিনিস, কঠিন কিছু নয়, আমি কঠিন করে বলিও নি। হ্যাঁ, ডিগ্রি অফ ফ্রিডম, এই যে আমি ইকুয়েশনে এই যে n-2 বের করেছি না, এটাই বেসিক্যালি ডিগ্রি অফ ফ্রিডম, অর্থাৎ নাম্বার অফ অবজারভেশন থেকে 2 বিয়োগ করে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। এখানে আমার নাম্বার অফ অবজারভেশন ছিল 8, তাহলে 8 - 2 মানে আমার ডিগ্রি অফ ফ্রিডম হলো 6। এবার এই এটা ইউজ করে আমার এই এটা পেলাম। এবার আমি যখন টেবিল ভ্যালু বের করতে যাব তখন আবার ওই যে স্ট্যান্ডার্ড টেবিল যেটা যে কোনো বইয়ের স্ট্যাটিস্টিক্স এর বইয়ের শেষের দিকে থাকে বা পরীক্ষায় যদি আসে পরীক্ষায় বলে দেবে, তখন আমি রো বরাবর ডিগ্রি অফ ফ্রিডম দেখবো আর কলাম বরাবর সিগনিফিকেন্স লেভেল দেখবো। সাধারণত আমরা যেটা ইউজ করি 0.05 এর যে কলাম ওটাকে ইউজ করি করে, এবার ধর 6 আর ওদিকে 0.05 এর কলাম যেখানে মিট করছে সেই পয়েন্টে যে ভ্যালুটা রয়েছে সেটাই হয়ে যাবে আমার টি টেবিল ভ্যালু। ঠিক আছে, আমি এটা আন্দাজে ধরলাম, এর বেশি হবে এটা আমি জানি, কারণ আমার আর এর যে ভ্যালু বেরিয়েছে ওটা কোরিলেশনকে এস্টাবলিশ করতে পারবে না, তো আমি সেভাবেই ধরলাম। তো 2.50 এলো, তার মানে আমার কি এলো যে ক্যালকুলেটেড ভ্যালু ইজ লেস দ্যান টেবিল ভ্যালু। তাহলে আমি ডিসিশনে কি যাব, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। আমি নাল হাইপোথিসিস কি ধরেছিলাম, দেখো এখানে হাইপোথিসিস বলা আছে, বলেছিলাম r = 0, তাহলে এটাই সত্যি হলো, তাই তো? অর্থাৎ r 0, তার মানে কি দেয়ার ইজ নো কোরিলেশন, দেয়ার ইজ নো কোরিলেশন, এটাই হচ্ছে আমার আলটিমেটলি কনক্লুশন। হ্যাঁ, পরীক্ষার হলে বলে দেবে যদি দেওয়া না, চার্ট টেবিল জেরক্স করে দিয়ে দেওয়ার কথা, যেমন যেমন তোদের হাইগ্রোমিটার থেকে তোরা যখন রিলেটিভ হিউমিডিটি বের করিস তখন একটা টেবিল দিয়ে দেয় না, এর ক্ষেত্রে ওই টেবিলটা জেরক্স করে দেবে, না হলে তোমাকে বলে দেবে, বোর্ডে লিখে দেবে যে ডিগ্রি অফ ফ্রিডম এত এবং 0.05 সিগনিফিকেন্স এর লেভেলে টি ভ্যালু হচ্ছে এত, এবার তুমি বাকি কাজটা করো, অর্থাৎ এই ভ্যালুটা তোমাকে বলে দেবে। ঠিক আছে, তাহলে সেকেন্ড ডিসিশন যাব, এটাতে যাব, তার মানে হচ্ছে নাল হাইপোথিসিস রিজেক্টেড, তার মানে আর 0 এটা রিজেক্ট হলো, তার মানে কি আর 0 নয় এটাই অ্যাকসেপ্ট হলো, তার মানে কোরিলেশন আছে, অর্থাৎ আমি যে মডেলটা রান করলাম কোরিলেশন কোএফিশিয়েন্ট করলাম, তার মানে সেই মডেলটা ভ্যালিড হয়ে গেল। ঠিক আছে, তার মানে রিলেশনশিপটা এস্টাবলিশ হলো।